Hello, my friends. Welcome to Orpita Rai Vlog, me and myself channel. আজকে আমাকে এরকম দেখে একটু কেমন লাগছে, তাই না? আসলে আমি আম, এইভাবে আপনাদের কাছে আসতে চাইনি, কিন্তু আম, আমার যে অসুস্থতার কথা আমি আগে আপনাদের কাছে প্রকাশ করেছিলাম, আম, সেইটা আমার এখনও ট্রিটমেন্ট চলছে। তবে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আহ, এই কারণে করতে চাই যে এটা না আমার একটা বিরাট বড় কি বলবো লার্নিং প্রসেস বলতে পারেন। হ্যাঁ, যে এই রোগটা না হলে আহ, হয়তো আমার জীবনের এই শিক্ষাগুলো হতো না। জীবনের শিক্ষা আমরা জীবন থেকেই পাই, সেই জন্য বলছি যে আমার এই রোগটা না হলে হয়তো আমার এই শিক্ষাগুলো হতো না। কি শিক্ষা? প্রথম শিক্ষা, ভয় পাবেন না, ফেস করুন। যেটা হয়েছে সেটাকে ফেস করতে হবে, এবং ফেস করলেই দেখবেন ভয়টা কেটে যাবে। এ কথা কেন বলছি তাহলে বলি, প্রথম থেকেই বলি। ধরুন আমার যখন সেকেন্ড অপারেশনটা হলো, সেটা কলকাতার নারায়ণ হসপিটালে হয়েছিল। তারপরে তো আমি শিলিগুড়িতে চলে আসি আমার নেক্সট যে ট্রিটমেন্ট সেইটার জন্য। তো ডাক্তারবাবু ডক্টর কৌস্তব বাসু আমাকে রেফার করে দেন। ওনার বন্ধু শিলিগুড়ির ডাক্তারবাবু ডক্টর সপ্তর্ষি ঘোষের আন্ডারে। তো আমি এখানে এসে শিলিগুড়িতে ওনার সাথে যখন প্রথম আমার মিট হয় আর কি, তা উনি দেখে আমাকে বললেন যে সেটা কলকাতায় ডাক্তারবাবু যা বলেছিলেন অলমোস্ট একই, যে আমার রেডিয়েশন লাগবে, কেমো লাগবে। তো ঠিক আছে, এখন রেডিয়েশন কিভাবে হয় তাও আমার জানা নেই, কেমো কিভাবে হয় তাও জানা নেই, কিন্তু সবাই এই বিষয়গুলো খুব ভয় পায়। রেডিয়েশন হবে, কেমো হবে, কেমোথেরাপি হবে, এগুলো খুব ভয় পায়। তো স্বাভাবিকভাবেই আমার মনেও একটা ভয় ছিল যে কীরম বা পেইনফুল ব্যাপার বা কী বৃত্তান্ত। একটা মনের মধ্যে অজানা জিনিস সম্বন্ধে যেমন একটা ভয় থাকে না, সেরকম একটা ভয় ছিল। তো তারপরে জানলাম যে কেমোথেরাপি পরে হবে, কিন্তু রেডিয়েশন আগে হবে। বেশ, আমার তো অপারেশনের পার্ট চুকেই গিয়েছিল। তো রেডিয়েশন যে হলো, রেডিয়েশন আমার 27টা রেডিয়েশন হয়েছে। তো রেডিয়েশনে মানে নিতে গেলে পরপর 5 দিন হয়। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হবে, শনি রবি গ্যাপ, আবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এরমভাবে হবে। তো আমার 27টা নিতে প্রায় 1 মাস 1 সপ্তাহ 10 দিন এরকম লেগেছিল আর কি। তো আমার শিলিগুড়িতে থাকতে হলো। শিলিগুড়িতে আমি একটা ফ্ল্যাট ভাড়া করলাম। আমাদের হসপিটালটা হচ্ছে জটিয়াকালী বলে একটা জায়গা আছে শিলিগুড়িতে ঢোকার মুখে, ফুলবাড়ির আগে। হ্যাঁ, যেখানে ওই 4 লেনটা শুরু হয়েছে ওই সব জায়গাটাতে, ওই জটিয়াকালী বলে জায়গাটা, সেখানে নতুন হসপিটাল হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এই হসপিটালে আমার ট্রিটমেন্ট হয়েছে। তো ওখানে আমি গেলাম, গিয়ে ওয়েট করতে হয়। মানে রেডিয়েশনে গিয়ে দেখলাম বেশ ভালোই পেশেন্ট আছে। প্রথম দিন 7-8 জন ছিলাম, তারপরে দেখি পেশেন্ট ক্রমশ বাড়ছে। হ্যাঁ, তো সার্ভিস খুব ভালো হসপিটালের, যার জন্যে ওখানে পেশেন্টেরও ক্রমশ, আমি থাকতে থাকতেই দেখলাম পেশেন্টের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, তো যাই হোক, আর ওখানকার যারা স্টাফ আছেন তারাও খুব কোঅপারেটিভ এবং খুব সিম্প্যাথেটিক। হ্যাঁ, আপনার সাথে এত সুন্দর ব্যবহার তাদের, যে মানে আমি নিজে তো খুব গ্রেটফুল তাদের কাছে। তারা এত ভালো ব্যবহার করেছেন আমার সাথে যে আমার যে যন্ত্রণাটা, মনের একটা যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা সেটা ছেড়ে দিন, মনের যে যন্ত্রণা সেটা না অনেক লাঘব হয়েছে। তো সেই কারণেই বলছি যে প্রথমে তো রেডিয়েশন সেটা যে কীরকম হয়, একটা বাইরে লেখা হ্যালসিয়ন, মানে বুঝলাম ওটা হয়তো মানে মেশিনের নাম বা কিছু একটা হবে, বা ট্রিটমেন্টের নাম। তো যাই হোক, সেখানে ঢুকলে যেমন একটা বিরাট বড় মেশিন, মানে একটা বিরাট বড় ঘর, ঠান্ডা ঘরটা কিন্তু খুব সুন্দর বাইরের, মানে ভেতরের যে ছবিটা
সেটা খুব সুন্দর একটা আবহ, যেন পেশেন্টের মনে একটা সুন্দর ফুর্তি জাগে, সেই ধরনের একটা ছবি। তো যাই হোক, সেটা এবার করলাম কি, ওখানে গেলাম, গিয়ে জল খেতে হয় আমার। জল খেয়ে যখন ইউরিনেশনের একটা টাইম থাকে, সেই টাইমের পরে ওরা ডাকলে তারপরে ঢুকতে হয়। প্রথম যেদিন ঢুকছি ভয় ছিল যে কী করতে হবে বা কী করতে হবে বা, তো গেলাম। তখন ওরা মেশিনের সামনে নিয়ে গিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, একটা লম্বা প্লেটের মতো আছে, ওই প্লেটের মধ্যে শুয়ে পড়তে হয়। তো শুয়ে পড়লাম, তখন ওরা মেশিনটা পুশ করে ওই মেশিনের মধ্যে আমাকে ঢুকিয়ে দিল। এবার যার যেখানে ক্যান্সার থাকে সেইখানে রেডিয়েশনটা হয়। তো আমার ইউটেরাসে ছিল আমার, ফলে ওখানে যদি অপারেশন হয়ে গেছে, তো আমার ওখানেই রেডিয়েশনটা হয়েছে। ফলে আমাকে বেশ বডির এতটা আমাকে বাইরে রাখতো, মানে ঢুকিয়ে দিয়ে ওপাশে পার করে দিত, আর আমার নিচের অংশে রেডিয়েশনটা হতো। তারপরে রেডিয়েশনটা হতো যে প্রায় মিনিট 10 মতো আর কি, টোটাল প্রসেসটা ঢোকা থেকে বের হয় ইত্যাদি। একটা কার্ড ছিল, সেই কার্ডে ওরা সিগনেচার করে দিতেন। ওইটা প্রতি 27 দিনই আমাকে সাইন করাতে হতো। তো প্রথম দিন যেদিন গেলাম সেদিন কিন্তু ভয় পেয়েছিলাম। তারপরে দেখলাম যে ভয়ের কিছু নাই, ইটস নট পেইনফুল। হ্যাঁ, আপনি টেরও পাবেন না যে আপনার রেডিয়েশন হচ্ছে, জাস্ট মেশিনটার মধ্যে ঢুকে শুয়ে থাকতে হয়। তো আমিও শুয়ে থাকতাম। তখন প্রথম ঠাকুরকে ডাকতাম। মানুষ দুর্বল হলে কত কিছু করে, হ্যাঁ। তা আমিও দুর্বল তখন, মনে মনে যে কী হবে বা। তো প্রথম দিন কিছুই বুঝলাম না, তো এরকমভাবে দিন 15 কিছু বোঝা যায় না, কষ্ট ব্যথা ট্যাথা কিছু হয় না, এমনি সিম্পল শুয়ে থাকতে হয়, কি রেডিয়েশন হয়। ওনারা বাইরে মনিটরিং করে, ডক্টর থাকেন, রেডিওলজিস্ট বা আরও তার হেল্পার যারা আছেন, তারা সবাই মিলে বেশ 3-4টা মনিটরে কী বা মনিটর করে, ডাক্তার থাকেন। তো এইভাবেই চলতে থাকে। কিন্তু রেডিয়েশনের না সাইড এফেক্টস আছে, বুঝলেন। এই দিন 15-20 পরেই এই সমস্যাগুলো দেখা দেয়। আমার ক্ষেত্রে আর কি, আমি সেটা ফিল করতে পেরেছি। কিছু পেটের সমস্যা হয়, কেমন বমি বমি পায়, কেমন মানে আমার শরীরটা ভালো লাগতো না। হ্যাঁ, মানে পায়খানা পেচ্ছাপ এই দুটো জিনিসের উপরে কন্ট্রোলটা অনেকাংশে কমে যায়। মানে কখন যে আপনার হিসু পাবে আর কখন যে আপনার হাগু পাবে, এই নিয়ে একটা মানে কিরম যেন ব্যাপার, মানে সারাক্ষণই একটা মোশন থাকে। তো এইটা একটা সমস্যা। আবার অনেক সময় ভেতরে একটা মানে ভেতরে ইনসাইডে একটা কেমন চুলকনি বা একটা ইরিটেশন এই ধরনের হয়। তো পরে ডাক্তারবাবুকে রিপোর্ট করাতে উনি বললেন এটা হবে, এটা সাইড এফেক্ট। তো ওষুধ টষুধ দিয়ে দিলেন, সেগুলো খেতে হলো, কিছু অ্যাপ্লাই করতে হলো, এরকম ব্যাপার ছিল। তো এই গেল রেডিয়েশনের ব্যাপার। তো রেডিয়েশন হয়ে যাওয়ার কিছুদিন পরে, 21 দিন মতো পরে আমাকে ডেট দেওয়া হলো ইন্টারনাল রেডিয়েশন, বা যেটাকে ব্র্যাকিথেরাপি বলে। সেই ব্র্যাকিথেরাপি হলো আবার 2 দিন। সেই সেটা এটা আবার খুবই পেইনফুল হয়েছে। ভেতরে মেশিন ইনসার্ট করে, তারপরে সেটা ভেতরে ওই মেশিনের থ্রুতে রেডিয়েশন দেওয়া হয় বা মেডিসিন দেওয়া হয়, কি হয় আমি ঠিক বলতে পারবো না। ওটা ওটিতে হয়। ওটিতে আপনাকে একদম হাত পা বেঁধে, যেমন পেশেন্টদের ট্রিটমেন্ট হয় না, সেই রকমভাবে হয়। ফলে ওই ওই অনুভূতিটাই খুব অস্বস্তিকর। হ্যাঁ, প্রথম দিন এই ক্যাথিটার পরানো, অমুক তমুক এইসব যে ঝামেলাগুলো, এগুলো বড় দিকদারি লেগেছে, আমার অসুবিধা লেগেছে, আর পেইনফুল, বেশ পেইনফুল। কিন্তু যাই হোক, এটা ট্রিটমেন্ট, সুতরাং আমাকে করতেই হয়েছে। তো এবার এই ব্র্যাকিথেরাপি 2 দিন হয়েছে আমার। 2 দিন ব্র্যাকিথেরাপিতে আমি যদি কষ্ট পেয়ে থাকি, আমি ব্র্যাকিথেরাপিতেই কষ্ট পেয়েছি, রেডিয়েশনে পাইনি। কেমোথেরাপিও অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কিছু মনে হয় না। তা যাই হোক, ব্র্যাকিথেরাপি হলো 2 দিন, তারপরে শুরু হলো কেমোথেরাপিটাও প্রথমে খুব ভয় পেয়েছিলাম। ব্র্যাকিথেরাপিতে অত ভয় পাইনি, কিন্তু ওই যে ওটিতে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রেখে ট্রিটমেন্টটা হয়, তারপরে বেশ অনেকক্ষণ মানে ধরুন 1.5-2 ঘন্টা বা তার বেশি হয়তো সময় লাগে, টোটাল প্রসেসটার বলছি।
ফলে ওই 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 দুটো দিন আমার মনে একটা খুব এফেক্ট ফেলেছিল। তো যাই হোক, ব্যাকি থেরাপির পরে শুরু হলো কেমোথেরাপি। এটাই লাস্ট আর কি স্টেজ। তো আমার 6টা কেমো হবে, তার মধ্যে 5টা হয়ে গিয়েছে। প্রথম দুটো হওয়ার পরে আমার চুল সব পড়ে যায়, তো লুক একদম বদলে গেছে, দেখতেই পাচ্ছেন এখন চুলবিহীন যে স্টেজটা, সকলেরই কেমো হলে সকলেরই এই স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়, সুতরাং ইটস নাথিং নিউ। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, আমারও দুটো কেমোর পরে চুল পড়া শুরু হয়, এবং চুল পড়াটা কীরকম যে চুল পড়া, মানে চিরুনি চালালেই এতটা করে চুল উঠে আসে। হ্যাঁ, তো তারপরে যখন দেখলাম যে একদম কেমন এবড়ো খেবড়ো হয়ে চুলগুলো সব পড়ে গিয়েছে, তখন আমি একদিন ট্রিমার দিয়ে সব চুল তুলে ফেললাম, যে যা ওই এক গোছা দুগাছা করে এদিক ওদিক চুল থাকার থেকে না থাকা ভালো। এবং তাতে আমার একটা নতুন লুক হলো ন্যাড়া মাথায়, এটা ইটস মাই স্টাইল। হ্যাঁ, এইভাবে আমি জিনিসটাকে নিয়েছি। তাতে কি হয়েছে, আমার না মন খারাপ হয়নি, সত্যি কথা যেটা, মানে আমি ধরে নিয়েছি এটা আমার একটা নিউ লুক, নিউ স্টাইল আর নিউ লুক, এটা চলে একটা এক্সপেরিমেন্ট করি, এরকমভাবে আমি এই স্পিরিটে আমি আমার এই স্টেজটাকে নিয়েছি। যে জন্য খুব যে আমার একটা মনের মধ্যে ধাক্কা লাগে না, দেখুন চুল থাকার একটা যে রূপ আর চুল না থাকার যে রূপ, দুটোর মধ্যে তো হেল অ্যান্ড হেভেন তফাৎ, ঠিক না? তো কিন্তু আমি ওই স্পিরিটে নেওয়াতে আমার মনের উপর চুল না থাকার জন্য যে ধাক্কাটা, সেটা কম লেগেছে। হ্যাঁ, লেগেছে, নিশ্চয়ই লেগেছে, এরকমভাবে কারবা থাকতে ভালো লাগে। তো আমাকে আমাকে বেশ কয়েকজন বলেছিলেন যে দিদি একটা কাজ করুন, আপনি একটা উইগ কিনে নিন। কিন্তু আমার কথা হলো, উইগ কিনে আমি নিতেই পারি, কিন্তু আমি উইগ নাই বা পড়লাম, তাতেই বা কী আছে, আমি এমনই, এই পরিস্থিতিতে আমি এমন, এটা তো আমাকে যেমন মেনে নিতে হবে, ঠিক সেই রকমই আমার সাথে যারা আছেন তাদেরকেও এটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক না? তো আমি সেই কারণে সবাইকে বললাম যে না ভাই, আমি ওই উইক টুইগের মধ্যে নেই, চলো না, এইরকমই আমি। হ্যাঁ, তো আর পার্মানেন্ট ব্যাপার নয়, এটা টেম্পোরারি ব্যাপার, হয়তো কয়েক মাসের ব্যাপার। হ্যাঁ, যখন আমার কেমো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তখন আমারও আবার চুল হবে। ডাক্তারবাবু বলেছেন কেমো শেষ হয়ে গেলে কয়েক মাসের মধ্যে আপনার দেখবেন আবার নতুন চুল গজিয়ে যাবে, সুন্দর চুল হবে, আপনার কোনো চিন্তা নেই। তো এবং সকলের সাথেই আমি কথা বলে যারা দেখেছি, যারা কেমো দিয়েছে, সকলেরই তো এই অবস্থা। তো আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে হ্যাঁ তাই, যাদের সেরে গেছে তারা আবার নতুন চুল হয়েছে, এরকম কয়েকজনের সাথেও আমার কথা হয়েছে হসপিটালে। তো সুতরাং এটা একটা ফেজ অফ লাইফ। হ্যাঁ, এরকমও একটা জীবন হতে পারে। দেখুন, আমার চুল যে শুধু পড়ে গেছে তা না, আমার ভুরুগুলোও উঠে গেছে। হ্যাঁ, শরীরের এই মানে যত ধরনের মানে লোম যেগুলো অংশ, সেগুলো সব উঠে গিয়েছে। তো এখন এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি। 5টা কেমো হয়ে গিয়েছে, আরও একটা কেমো আমার বাকি আছে। হ্যাঁ, এই 25 তারিখে, এই মাসেরই 25শে জানুয়ারি আমার আরেকটা কেমো হবে। তাহলে এই 6টা কেমো আমার কমপ্লিট হয়ে যাবে। এই কেমোগুলো হয়ে গেলে তারপরে আবার হয়তো মাসখানেক গ্যাপ দিয়ে টেস্ট হবে, পেট সিটি স্ক্যান হবে আর কি, ফুল বডি। তখন হয়তো আবার দেখবে যে বডির কন্ডিশনটা কীরকম আছে আমার, সেই বুঝে তারপরে রেগুলার একটা চেক আপে থাকতে হবে, হয়তো মাস 2-3 পর পর প্রথমে একটা চেক আপে থাকতে হবে। তো এইরকম আর কি অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। অনেক দিন আপনাদের সাথে কোনো মুখোমুখি গল্প হয় না, আমি নিজে মনটাকে ডাইভার্ট করার জন্য খুব এখন সেলাই করি, আপনাদের সাথে শেয়ার করি। আবার মাঝে মাঝে কী হয় জানেন তো, কিছু করতে ইচ্ছে করে না, সেলাই করতেও ইচ্ছা করে না, তখন হয়তো বই পড়ি। আমার ছেলে আমাকে একটা খুব ভালো বই প্রেজেন্ট করেছে, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, খুব ভালো বইটা, পড়ছিলাম কিছুদিন আগে। তা আমি এখন খুব এই ধরনের বই পড়ি, তাতে বেশ মনটা ভালো লাগে। এই বইগুলো পড়ে নিজেকে আমি স্ট্রং রাখার চেষ্টা করি। এবং সত্যি জানেন তো, পজিটিভ থিঙ্কিংয়ের সত্যি খুব ভালো গুণাগুণ আছে। আমি ধরুন যদি মন খারাপ করে থাকি যে আমার চুল সব পড়ে গেল, আমার কি হবে, বা আমার লুকটা এমন পাল্টে গেল, তাহলে কি হবে? নিজের তো মন খারাপ হবেই, উল্টে আমার আশেপাশে যারা আছেন
তাদেরও কিন্তু মনে একটা এফেক্ট পড়বে যে মানুষটা এরকমভাবে কষ্ট পাচ্ছে, ঠিক না? তা সেই জন্য আমার কথা হচ্ছে অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট কামস টু ইউ। আমি ওই কারণে জীবনটাকে এইভাবেই গ্রহণ করতে চাই যে ঠিক আছে চলো, এই অভিজ্ঞতাটাও তো সবার হয় না। আমার যে হলো তাতে আমার কি উত্তরণ হলো এটা আমি একের সময় ভাবি। বিশ্বাস করুন, আমি খুব শক্তিশালী হয়ে গেছি। এই অসুখটা হওয়াতে আমি খুব শক্তিশালী হয়ে গেছি। শক্তিশালী কেন হয়েছি? ওই যে বললাম, রেডিয়েশান, ব্র্যাকিথেরাপি, কেমোথেরাপি, এই নামগুলোই না খুব ভীতিপ্রদ, জানেন তো? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা অতটাও ভীতিপ্রদ নয়। আমাকে আমার কোচবিহারের ডাক্তারবাবু ডক্টর রাধাকান্ত পাল আমাকে একটা দারুণ কথা বলেছেন। উনি আমাকে বলেছেন যে আপনি মনেই রাখবেন না আপনার কি হয়েছে। জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ মানুষের হয় না? আলাম হ্যাঁ হয়। বলে তো আপনিও ভাবুন, আপনার একটা অসুখ করেছে, অসুখ করলে কী হয়? ডাক্তারের কাছে যান, ডাক্তারকে দেখালে তিনি কিছু প্রেসক্রিপশানে ওষুধ দেন, সেই ওষুধগুলো খান, খেলে তো আপনি সুস্থ হয়ে যান, ঠিক কিনা? বললাম হ্যাঁ তাই। বলে আপনিও তাই ভাববেন যে আমার একটা অসুখ করেছে, সে আমি ডাক্তার দেখিয়েছি, তিনি ওষুধ দিয়েছেন বা কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো আমার ট্রিটমেন্টটা চলছে, ট্রিটমেন্ট হয়ে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন। এত সুন্দর কথাটা আমি ভাবিই না আমার কী রোগ হয়েছে। আমি কোনোদিনও মনে করতে চাই না আমার কী রোগ হয়েছে। একটা কিছু হয়েছে, আমার সেটা ট্রিটমেন্ট চলছে এবং ট্রিটমেন্টের শেষে আমি সুস্থ হয়ে যাব। এবং আমাকে ডাক্তারবাবু বলেছেন 90% আপনাকে আমি সুস্থ করে একদম নর্মাল লাইফে ফিরিয়ে দেবো, বাকি 10% ভগবানের ওপর ছেড়ে দিন এবং আপনার লাইফস্টাইল। হ্যাঁ, তো সত্যি তাই, জানেন তো, লাইফস্টাইলের একটা ব্যাপার তো আছে। যদিও আমি খুব হেলদি লাইফস্টাইল লিড করতাম, তবুও এটা আমার হয়েছে। এটা খানিকটা জেনেটিক, আমাদের পরিবারে আছে, সেটা একটা কারণ হতে পারে। আর আরেকটা যে বললাম, আমি মনে করি এটা যে আমার হয়েছে না, আমার উত্তরণের জন্য হয়েছে। উত্তরণের জন্য আমি কেন বলছি? আমি বলছি এই কারণে যে সত্যি আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে এই ট্রিটমেন্ট চলাকালীন, সেটা তো নর্মাল অবস্থায় হতো না। আর না হলে আমি কিন্তু এত শক্তিশালী হতে পারতাম না। আমি বলছি কেন, আমি বলছি এই কথাটা। ধরুন রেডিয়েশনের সময় আমি যে ছিলাম শিলিগুড়িতে মাস দেড়েক, কিছু কম মাস দেড়েক, বা ধরুন ব্রেকিথেরাপির সময়, বা ধরুন এই যে কেমোথেরাপির সময় আমি যাচ্ছি, ট্রিটমেন্ট নিচ্ছি, আসছি, হ্যাঁ, এই টোটাল জিনিসগুলো করার সময় আমি কিন্তু একাই করি। ডাক্তারবাবু আমাকে, শিলিগুড়ির ডাক্তারবাবু আমাকে বলেন যে ইউ আর দ্য অনলি পেশেন্ট যিনি একা আসেন, ট্রিটমেন্ট নেন এবং সেই দিনই আপনি একা আবার ফিরে যান। এরকম পেশেন্ট আমি দেখিনি। আমার মানে এখানে কেউ নেই। দেখবেন একটা পেশেন্টের জন্য হয়তো 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত লোক সাথে এসেছে, কিন্তু আপনি একমাত্র পেশেন্ট এবং একমাত্র মহিলা পেশেন্ট যিনি একা আসেন। হয়তো একজন অ্যাটেন্ডেন্ট কাউকে সাথে নিয়ে আসেন, কিন্তু তিনি আপনার পরিবারের কেউ নন। তাকে নিয়ে আপনি আসেন, জাস্ট একটা সাথে মানুষ লাগে সেই জন্য আপনি তাকে নিয়ে আসেন, আপনি ট্রিটমেন্ট নেন এবং আপনি চলে যান। এই স্পিরিটটা যদি সবার থাকতো, তাহলে এই যে এই রোগের যে পেশেন্ট, তারা অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারত। এবং আমি কিন্তু সত্যি আমি খুব তাড়াতাড়ি রিকভার করছি আমার শারীরিক মানসিকভাবে। হ্যাঁ, সেটা এইটাই কারণ যে আমি মনেই করি না আমার কিছু হয়েছে। হ্যাঁ, কিছু তো একটা অবশ্যই হয়েছে। ওই যে ডাক্তারবাবু বলেছেন না যে জ্বর, সর্দি, কাশি হয় না, আপনি কি ট্রিটমেন্ট নেন না? আমি সত্যি সেইভাবেই এই ট্রিটমেন্টটা নিচ্ছি, জ্বর, সর্দি, কাশির মতো। এখন দেখবেন ক্যান্সার ঘরে ঘরে আছে। সুতরাং এটাকে ভয় পেয়ে যদি আপনি নিজেকে গুটিয়ে রাখেন, ডাক্তারের কাছে না যান বা ট্রিটমেন্ট না নেন, তাহলে কিন্তু মুশকিল। বরঞ্চ যত আগে স্টেজে আপনি ডাক্তারের কাছে যাবেন, যত ফার্স্ট স্টেজে আপনি ট্রিটমেন্ট করাবেন, আপনার রিকভারির চান্স তত বেশি। সুতরাং যদি কারো মনে সংশয় থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। এটাকে লুকিয়ে রাখবেন না, ভয় পাবেন না। আর আরেকটা জিনিস, এটাকে যে যখনই আপনি ভয় পাবেন তখনই না আপনার মনের মধ্যে খুব চাপ হবে। আপনি খুব সহজে এটাকে অ্যাকসেপ্ট করুন। দেখুন, আমরা সবাই মরবো, কী হবে, বড়জোর আমরা মরে যাব, তার বেশি তো আর কিছু নয় না, সবাই মরবো। তো সুতরাং 2 দিন আগে আর 2 দিন পরে, এই তো তফাৎ।
হ্যাঁ, সুতরাং আপনি আগে ভয় পেয়ে যদি থাকেন, মরার আগে আপনি মরে যাবেন। হ্যাঁ, সুতরাং প্লিজ ভয় পাবেন না, ট্রিটমেন্ট করাবেন। হ্যাঁ, আর যদি মনে নেহাতি ভয়ে হয়, হ্যাঁ, তাহলে আপনার আশেপাশে যারা আছেন তাদের সাথে শেয়ার করুন। দেখবেন মানুষ কিন্তু খুব সাপোর্ট করবে আপনাকে, আপনার পাশে দাঁড়াবে এসে। হ্যাঁ, আমি তো নিজে বললাম তো, আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি যে আমি একা যাই, সেই কারণে আমাকে পুরো হসপিটালের লোকে এত সাপোর্ট দেয়, এতটা সাপোর্ট দেয় আপনারা ভাবতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য আমি ওনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ যে আমার মতো একজন সাধারণ পেশেন্টের জন্য ওনারা সবাই এতটা ভাবেন। হ্যাঁ, সুতরাং কেউ কারো মনে কোনো ভয় রাখবেন না। হ্যাঁ, হসপিটালে যারা নার্স থাকেন বা ডক্টরস থাকেন বা আদার টেকনিশিয়ানস যারা থাকেন, দে অল আর ভেরি হেল্পফুল। তারা সবাই খুব আপনার পাশে দাঁড়ানোর জন্য এবং হাসি মুখে আপনাকে এতটা ভালো ব্যবহারের মধ্য দিয়ে নিয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না যে আপনার কী রোগ হয়েছে, কী বৃত্তান্ত। এবং দেখবেন একটা খুব সুন্দর মানবিক সম্পর্ক গড়ে ওঠে সবার সাথে। হ্যাঁ, সুতরাং আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, যেটা আমার মনে হয় যে অনেক পেশেন্টের সাথে আমার যেটা কথা বলে মনে হয়েছে যে একটা স্টিগমা তো থাকেই। হ্যাঁ, তো সেইটা যদি কাটিয়ে ওঠার জন্য হসপিটালগুলোতে একটু ধরুন কি বলবো, কোনো সাইকোলজিস্ট বা এই ধরনের কাউকে দিয়ে একটু যদি মনটাকে ভালো রাখার কোনো ব্যবস্থা করা যায় বা ধরুন একটু মনে সাহস দেওয়া যায়, তাহলে আমাদের মতো পেশেন্টরা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি। হ্যাঁ, আর ভয় না পেয়ে যদি মনে কখনো সংশয় জাগে যে কিছু হয়েছে, অবশ্যই ডাক্তারকে কনসাল্ট করবেন প্লিজ। এটা মানে এই রোগ ডিটেক্ট হলে এটাকে ফেলে রাখবেন না। হ্যাঁ, এটা যত ফেলে রাখবেন তত রোগটা বেড়ে যাবে এবং বেড়ে গেলে কিন্তু তখন আমাদের সকলেরই সেরে ওঠার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আজকে। আমি ভালোই আছি। আমি অনেকটাই এখন সামলে নিয়েছি নিজেকে। সুতরাং আমার জন্য আমি এখন আর ভাবনা ভাবি না কিছু। আমি খুব সাহসী হয়ে গিয়েছি, খুব শক্তিশালী মনের দিক থেকে হয়ে গিয়েছি। সুতরাং আমি সবাইকে বলছি, ভয় পাবেন না। ভয় পেলে জীবনে এগোনো যাবে না। কোনো পরিস্থিতিতেই ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা অসুখ মাত্র, যার চিকিৎসা আছে। সুতরাং সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে তোলাটাই আমাদের লক্ষ্য এবং সুস্থ হয়ে আমরা নর্মাল লাইফ, স্বাভাবিক জীবনযাত্রা আবার যাপন করতে পারবো। সুতরাং ভয়ের কিছুই নেই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি আজকের মতো আসি। বাই বাই।